আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে যে এইটা, যে হাউ ডাজ জনসন ডিফেন্ডস শেক্সপিয়ার্স মিক্সিং অফ কমিক অ্যান্ড ট্র্যাজিক এলিমেন্টস। অর্থাৎ শেক্সপিয়ারের একটা বাজে কোয়ালিটি ছিল সেই সময়টাতে আর কি। সেই সময়ের অনেক ক্রিটিক মনে করতো যে শেক্সপিয়ার একটা বাজে কোয়ালিটি, সেটা হচ্ছে তিনি ট্র্যাজিক এবং কমিক যে এলিমেন্টগুলি সেগুলো তিনি মিক্স করে ফেলতেন তার কমেডির মধ্যে বা ট্র্যাজেডির মধ্যে, এবং এটা তার একটা বাজে কোয়ালিটি ধরা হতো। এবং শেক্সপিয়ার যেটা করছেন, ডক্টর জনসন যেটা বলছেন যে, মানে ডক্টর জনসন এই যে অভিযোগ ক্রিটিকদের, সমসাময়িক ক্রিটিকদের, তাদের এই অভিযোগের যুক্তিগুলো খণ্ডন করছেন এবং তাদের যে অভিযোগগুলো থেকে শেক্সপিয়ারকে রক্ষা করছেন বা ডিফেন্ড করছেন, এবং কেন শেক্সপিয়ার এটা করেছেন সেটাও তিনি তার জবাব দিচ্ছেন সমসাময়িক ক্রিটিকদের। তো আমি এই বইটা, এটা হচ্ছে আমাদের সময় আমরা যখন পড়েছি সেই সময়টাতে, তো সেই সময়ের একটু মানে আঁকিবুকি রয়েছে এর ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ অনেক আননোন ওয়ার্ডের আমি মিনিং সে সময় লিখে রাখতাম। তো এগুলো লিখে রেখেছি, এটা তোমাদেরও পড়তে হয়তো বা হেল্প হবে। পাশাপাশি এটা যেহেতু অনেক বড় নোট, এটা শেষ হয়ে আমাদের 20 মার্কের নোট ছিল। আমরা এক একটা পার্ট সিতে এক একটা কোশ্চেন লিখতাম, সেগুলো 20 মার্ক ছিল। সো এগুলো অনেক বড়, এখান থেকে তোমাদেরকে একটু শর্টকাট করে লিখতে হবে। সো এই যে এখানে বড় দেওয়া হয়েছে, তার মানে তোমরা যখন এখান থেকে নোট করবে, হ্যান্ড নোট, এটা তোমাদের কাজে লাগবে, সেজন্য আমি এটা দিয়েছি। আর এখানে কি বলছে আমি একটু আলোচনা করি, বোঝানোর চেষ্টা করি, বা যাতে তোমাদের বুঝতে সহজ হয় সেজন্য। আর ক্লাস তো রেকর্ড হচ্ছেই, সো যারা নাই তাদের আক্ষেপ করার কিছু নাই, আমি তোমাদের সাথে আছি। দেখো, বলা হচ্ছে ইন প্রিফেস টু শেক্সপিয়ার, অর্থাৎ প্রিফেস টু শেক্সপিয়ার নামক যে রাইটিংটা ডক্টর জনসন লিখেছেন, সেইখানে তিনি বলছেন যে, মানে এখানে জনসন র্যাশনালি ইলুসিডেট দ্য ডিফেক্টস অ্যান্ড কোয়ালিটিস অফ শেক্সপিয়ার অ্যাজ এ পোয়েট। এখানে জনসন অনেক যৌক্তিকভাবে ডেসক্রাইব করেছেন, ইলাস্ট্রেট করেছেন এই শেক্সপিয়ারের কবি হিসেবে তার যে ডিফেক্টগুলো রয়েছে এবং কোয়ালিটিগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারে। So he needed to illumine upon the censor brought against শেক্সপিয়ার বাই আদার ক্রিটিক্স। অর্থাৎ অন্যান্য ক্রিটিকরা যেভাবে শেক্সপিয়ারের এগেনিস্টে যে সেন্সরগুলি এনেছেন, যেই অভিযোগগুলি বা অনুযোগগুলি এনেছেন, সেইগুলোরকে এইখানে কবি আলোকপাত করেছেন সেগুলোর উপরে। And the censor that needed more consideration in Johnson's opinion is about Shakespeare's mingled drama। এবং এখানে ডক্টর জনসন যেটা বলছেন যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা দরকার, বা যেই সেন্সরটার ডিফেন্ড করা দরকার, বা যেটাতে জবাব দেওয়া দরকার, সেটা হলো শেক্সপিয়ার তার ড্রামার ভেতরে একটা মিঙ্গেল করেছেন কিসের, ট্র্যাজিক এবং কমিক যে এলিমেন্টগুলি সেইগুলো। অর্থাৎ তার ড্রামাগুলি পড়লে মনে হয় সেগুলো নাইদার ট্র্যাজেডি নর কমেডি। সো এইটার তিনি অ্যান্সারগুলো দিচ্ছেন। Shakespeare, in Arnold's view, incurred the biggest censure by mixing comic and tragic senses in all his works. আর্নল্ডের মতে শেক্সপিয়ারের যে রাইটিংগুলো, সেই রাইটিংগুলোর সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে তিনি তার রাইটিংগুলোর ভেতরে কমিক এবং ট্র্যাজিক সিনের একটা মিক্সচার ঘটিয়েছেন। অর্থাৎ তার ট্র্যাজেডি আছে, ট্র্যাজেডির ভেতরে তিনি কমেডি ঢুকিয়েছেন, অথবা তার কমেডি যেগুলো আছে সেগুলোর ভেতরে তিনি ট্র্যাজেডি ঢুকিয়েছেন, এটা বলছেন। And this very faculty of Shakespeare made him, এবং শেক্সপিয়ারকে এই মানে সেন্সরটাই, এই ফ্যাকাল্টিটাই, এই যে দোষ যেটা তার, এটাই তাকে মূলত করেছে, মানে ডক্টর জনসনের মতে, ইভেন নোবলার দেন বোথ দ্য গ্রিক অ্যান্ড দ্য রোমান ড্রামাটিস্ট। অর্থাৎ এই যে শেক্সপিয়ার যে ট্র্যাজিক এবং কমিক যে এলিমেন্টগুলোকে এক জায়গায় করেছেন, ডক্টর জনসনের মতে এটাই তাকে অনেক গ্রিক এবং রোমান ড্রামাটিস্টদের চেয়েতেও অনেক বড় করেছেন, অনেক নোবলার করেছেন। তাহলে দেখো এখানে তোমরা একটা কোটেশন পেয়ে যাচ্ছ, সেই কোটেশনটা এখানে, এই কোটেশনটা তোমরা ইউজ করতে পারো, বা এটা ইউজ করতে হবে আর কি। From no rigorous and critical sense, any play of Shakespeare can be defined as purely tragedy or comedy। বলছে কোনো
কঠোর নিয়ম কানুন বা ক্রিটিক্যাল সেন্স থেকে যদি আমরা চিন্তা করি বা নিয়ম কানুনের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে শেক্সপিয়ারের যে রাইটিংগুলো সেগুলো কোনোটাই পিওর ট্র্যাজেডিও নয় বা কমেডিও নয়। দে আর বাট কম্পোজিশনস অফ এ ডিস্টিংক্ট কাইন্ড এক্সিবিটিং দ্য রিয়েল স্টেট অফ সাবলুনারি নেচার। বলা হচ্ছে যে তারা বরং হচ্ছে একটা ভিন্ন ধরনের এক ধরনের কম্পোজিশন, এক ধরনের রাইটিং, যেখানে মূলত আমাদের জাগতিক যে নেচার বা পার্থিব যে নেচারের যে অবস্থা সেটাকে এক্সিবিট করা হয়েছে, বা মানুষের রিয়েল যে অবস্থা সেটাকে সেখানে তুলে ধরা হয়েছে। দ্য কনোটেশন অফ দ্য অ্যাডজেক্টিভ সাবলুনারি ইজ নোটেবল হিয়ার। এখানে এই যে একটা কনোটেশন বা একটা এখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে সাবলুনারি, এইটার অর্থটা যদি আমরা চিন্তা করি তো বলছে যে এটা অনেক নোটেবল একটা বিষয়। বাট হুজ সাবলুনারি নেচার ইজ রেফার্ড টু হিয়ার, কিন্তু এখানে কার সাবলুনারি নেচারের কথা বলা হচ্ছে বা কার পার্থিব নেচারের কথা বলা হচ্ছে? দ্য অ্যান্সার ইজ অফ দ্য ক্যারেক্টার্স। এখানে অ্যান্সার বলা হচ্ছে, অ্যান্সার হিসেবে যে সাবলুনারি অবস্থা কাদের? শেক্সপিয়ার যে ক্যারেক্টারগুলি রচনা করেছেন সেই ক্যারেক্টারগুলির সাবলুনারি যে হচ্ছে নেচার সেটার কথা বলা হচ্ছে। অফ দেয়ার সাইকোলজিক্যাল টেক্সচার দ্যাট কনস্টিটিউটস দ্য মেসিভ প্লট কম্পোজড অফ এ নাম্বার অফ ক্যারেক্টার্স, এবং ওই ক্যারেক্টারগুলোর যে সাইকোলজিক্যাল যে টেক্সচার বা ধরন, যেগুলো মূলত প্লটগুলিকে অনেক মেজি করেছে, অনেক কঠিন করে তুলেছে, এবং সেই সমস্ত ক্যারেক্টারগুলোর কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ সাবলুনারি নেচার যাদের যাদের নেচার কথা বলা হচ্ছে এখানে মূলত শেক্সপিয়ারের নেচারের কথা বলা হচ্ছে না, বরং শেক্সপিয়ার যে ক্যারেক্টারগুলি রচনা করেছেন সেইগুলোর হচ্ছে নেচারের কথা বলা হচ্ছে, তাদের সাইকোলজিক্যাল যে পার্সপেক্টিভগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য রেজাল্টেন্ট আউটকাম, এবং এটার রেজাল্ট কি হয়েছে? দ্য হেডি co-mixture of comic truth and tragic truth is fully responsible for rendering pleasure to the readers or the viewers. এবং এর রেজাল্ট হিসেবে যেটা এসেছে সেটা হচ্ছে যে এখানে একটা co-mixture করা হয়েছে, এই কমিক যে ট্রুথ বা কমেডি এবং ট্র্যাজিক যে ট্রুথ বা ট্র্যাজেডি, এই সেন্সগুলোকে আর কি মিক্সচার করা হয়েছে এখানে, এবং এইভাবেই মূলত রিডার বা ভিউয়ারদেরকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। Thus Shakespeare expressed the course of the world where all kinds of opposite emotions and actions remain suitably juxtaposed, better say lay entwined. বলছে এইভাবে শেক্সপিয়ার তিনি তার যে রাইটিংগুলো সেই রাইটিংগুলোতে পার্থিব জগতের যে ইউনিভার্সাল যে কোর্স বা ইউনিভার্সাল যে বিষয়গুলি সেইগুলো তিনি সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে মানুষের সব ধরনের অপোজিট ইমোশন, অর্থাৎ নারী পুরুষের প্রতি যে ইমোশন সেগুলো এবং অ্যাকশন সেগুলোকে তিনি এখানে উপস্থাপন করেছেন, এবং সেগুলো তিনি কি খুব সুন্দরভাবে পাশাপাশি রেখেছেন, জাক্সটাপোস্ট করেছেন, এবং এটাকে যদি আরও ভালো করে বলা যায় তাহলে তিনি এনটওয়াইন্ড করেছেন, মানে সংযুক্ত করেছেন বা দুইটা ধরনকে তিনি একত্রিত করেছেন। এরপরে আরও কি বলছে, এই যে অপোজিট ইমোশনস অর অ্যাকশনস, এটা হচ্ছে যেমন মানুষের যেমন নারী পুরুষের যে ঘটনাগুলি সেগুলো, একই সঙ্গে গুড অ্যান্ড ইভিল, জয় অ্যান্ড সরো, এগুলো সব কিছুই মানে একটা আরেকটার যে অপোজিট যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে শেক্সপিয়ার আলোচনা করেছেন। আচ্ছা, এরপরে এখানে দেখো আরও একটা কোটেশন রয়েছে, এই কোটেশনটাও তোমরা দিতে পারো যদি মুখস্থ করতে পারো আর কি, তাহলে এগুলো তোমরা দিয়ে দিও। এরপরে দেখো আরেকটা জিনিস বলছে যে জনসনস ক্রিটিক্যাল অবজারভেশন মেড হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট, জনসনের একটা ক্রিটিক্যাল অবজারভেশন রয়েছে এবং সেই ক্রিটিক্যাল অবজারভেশনের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে শেক্সপিয়ার্স প্র্যাকটিস অফ দ্য কম্পোজিশন অফ ড্রামা ইজ আটারলি কন্ট্রারি টু দ্য রুলস অফ ক্রিটিসিজম। তিনি বুঝতে পারেন যে শেক্সপিয়ারের যে ড্রামা লেখার যে প্র্যাকটিস, এইটা মূলত প্রচলিত যে নিয়ম কানুন সেইগুলোর ঠিক বিপরীতে, বা এক কথা বলা যেতে পারে সেগুলোর ঊর্ধ্বে। বাট জনসনস ওন perspicacity and critical sense made him to defend Shakespeare from his very censure.
এবং জনসনের নিজস্ব যে একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এবং তার যে ক্রিটিক্যাল মাইন্ড, যে ক্রিটিক হিসেবে তার যে একটা মানে নিজস্ব সেন্স রয়েছে, সেই সেন্স দিয়ে তিনি শেক্সপিয়ারকে এই যে মানুষের যে অনুযোগগুলি সেগুলো থেকে তিনি ডিফেন্ড করেছেন। অ্যান্ড পন্ডারিং ওভার শেক্সপিয়ার্স থিওরি অফ ড্রামা ইজ ডিসার্নড দ্যাট, এবং তিনি এগুলো নিয়ে চিন্তা করে তিনি শেক্সপিয়ারের যে থিওরি অফ ড্রামা এটা কেমন সেটা তিনি নির্ণয় করেছেন। এবং তিনি লাস্ট পর্যন্ত এখানে দুইটা লাইনে বলছেন যে শেক্সপিয়ার বেসিকলি কনসিডার্ড ড্রামা অ্যাজ ওয়ান কম্পোজিশন ইন হুইচ এক্সাইটিং লাফটার অ্যান্ড সরো ইউনাইট টুগেদার। অর্থাৎ তিনি এই বিষয়গুলো যখন নিয়ে চিন্তা করেছেন, শেক্সপিয়ারের ড্রামাগুলি নিয়ে যখন তিনি চিন্তা করেছেন, তখন তিনি একটা ডিসিশনে এসেছেন। ডিসিশনটা হলো শেক্সপিয়ার সাধারণত ড্রামাকে কনসিডার করেছেন একটা কম্পোজিশন হিসেবে, এবং তার ভেতরে তিনি একই সঙ্গে লাফটার রেখেছেন এবং কষ্ট রেখেছেন, এবং সেটাকে একত্রিত করে তিনি এখানে উপস্থাপন করেছেন, মানে মিক্সচার করেছেন। এই যে এগুলো কোটেশন, এই কোটেশনগুলো দিতে হবে। And Johnson himself is aware of another fact regarding the theory of criticism. এবং জনসন আরেকটা বিষয় নিয়ে, এই ক্রিটিসিজমের ব্যাপারে আরেকটা বিষয় নিয়ে তিনি অনেক সচেতন বা সতর্ক থেকেছেন। সেটা হচ্ছে there is always an appeal upon the criticism, আচ্ছা upon from criticism to nature। সবসময় একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ক্রিটিসিজমের থেকে নেচারের প্রতি কোনো রাইটার আসলে প্রাধান্য দিচ্ছে কিনা সেই জিনিসটাকে হচ্ছে চিন্তা করা বা সেই জিনিসটা নিয়ে আলোচনা করা। দেয়ার ইজ অলওয়েজ অ্যান অ্যাপেল, সবসময় একটা আবেদন থাকে, ওপেন ফ্রম ক্রিটিসিজম, অর্থাৎ ক্রিটিসিজম থেকে বের হয়ে এসে টু নেচার, অর্থাৎ নেচার নিয়ে চিন্তা করার একটা আপিল থাকে সবসময়ের জন্যই। অ্যান্ড দ্য এন্ড অফ রাইটিং ইজ টু ইনস্ট্রাক্ট, এবং একটা রাইটিংয়ের এন্ডিং যেটা বা উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে মানুষকে ইনস্ট্রাক্ট করা, মানুষকে দিক নির্দেশনা দেওয়া বা ডিরেকশন দেওয়া। দ্য এন্ড অফ পোয়েট্রি ইজ টু ইনস্ট্রাক্ট বাই প্লেজিং, এবং পোয়েট্রির হচ্ছে মানে উদ্দেশ্যটাও হচ্ছে মানুষকে ইনস্ট্রাক্ট করা এবং সেটা এবং আনন্দ দেওয়া। তাহলে এখানে যেটা বলছেন মানে ডক্টর জনসন, এখানে আমরা যে লাস্ট তিনটা কোটেশন নিয়ে চিন্তা করি, তাহলে এখানে ডক্টর জনসন মূলত তিনি তার যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে তিনি চিন্তা করছেন এবং চিন্তা করে তিনি ভাবছেন বা তিনি একটা ডিসিশনে আসছেন। ডিসিশনটা এরকম যে শেক্সপিয়ার বেসিক্যালি হয়তো কনসিডার করতেন যে ড্রামা একটা দুঃখ কষ্টের ইউনাইটেড একটা অবস্থা হবে, এবং যার জন্য তিনি ড্রামার ভেতরে কমিক এবং ট্র্যাজিক এলিমেন্টগুলো নিয়ে এসেছেন। এবং তিনি বলছেন আরেকটা জিনিস চিন্তা করছেন যে যদি আমরা ক্রিটিসিজমের বাইরে একটা বিষয় নিয়ে চিন্তা করি, তাহলে দেখি যে সবসময় মানুষ মানে রিডার যারা রয়েছে তারা ক্যারেক্টারগুলির নেচার নিয়ে চিন্তা করে থাকে। সো ক্যারেক্টারগুলির, এবং আরেকটা জিনিস যেটা তিনি চিন্তা করছেন যে প্রত্যেকটা রাইটিংয়ের, সেটা ড্রামা হোক, ট্র্যাজেডি হোক বা ইভেন পোয়েট্রি হোক, সবারই উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইনস্ট্রাক্ট করা, মানুষকে দিক নির্দেশনা দেওয়া, এবং সেটা অবশ্যই বাই প্লেজিং, এখানে আনন্দ দেওয়ার মাধ্যমে আনন্দও দিতে হবে এবং আবার এই ইনস্ট্রাক্টও করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। So Shakespeare's contribution to art is far greater than the ancient poets বা dramatist। বলছে সুতরাং, অর্থাৎ এখানে ডক্টর জনসন যেটা ভাবছেন যে সুতরাং শেক্সপিয়ারের যে কন্ট্রিবিউশন বিশেষ করে আর্টের ক্ষেত্রে, এটা হচ্ছে যে কোনো অ্যানসিয়েন্ট পোয়েট, অর্থাৎ আগেকার যুগের যে পোয়েট বা ড্রামাটিস্ট যারা রয়েছে তাদের চাইতে অনেক বড়। অ্যাজ হিজ মিঙ্গেলড ড্রামাস কনভে অল দ্য ইনস্ট্রাকশনস অফ বোথ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। যেহেতু তার এই যে ট্র্যাজিক এলিমেন্ট এবং কমিক এলিমেন্টের যে মিঙ্গেলড যে ড্রামাগুলি রয়েছে, সংমিশ্রণে যে ড্রামাগুলি রয়েছে, সেগুলো মানুষকে সবচেয়ে বেশি ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সে ট্র্যাজেডি হোক বা কমেডি হোক, যেটার মাধ্যমে হোক না কেন। And in all his manner, the appearance of life is represented largely by the unavoidable concatenation of the high and low। এবং এর ম্যানারের দিক থেকে যেটা হয় যে সেটা হচ্ছে লাইফকে প্রেজেন্ট করেছে শেক্সপিয়ার এই ড্রামাগুলির মাধ্যমে যেভাবে, সেটা হচ্ছে একটা সংযোগ ঘটিয়েছেন তিনি হাই এবং লো এর ভেতরে, অর্থাৎ হাই বা অ্যারিস্টোক্রেটিক যে মানুষ রয়েছে তারা বা তাদের সোশ্যাল স্ট্যাটাস এবং লো ক্যাটাগরি যে মানুষ, এদের ভেতরে একটা কনক্যাটেনেশন তিনি সংযোগ স্থাপন করেছেন আর কি।
এবং এটা করতে গিয়ে তাকে এই দুঃখ এবং কষ্টের যে মিঙ্গেল সেটা ঘটাতে হয়েছে, বা ট্র্যাজিক এবং কমিক এলিমেন্টটাকে এক জায়গায় করতে হয়েছে, এটা ডক্টর জনসন বলছেন। Generally, an objection is raised against Shakespeare that by this change of senses, the passions are interrupted in their progression. আচ্ছা, সাধারণত শেক্সপিয়ারের ক্ষেত্রে যেই অবজেকশনটা সবচেয়ে বেশি করা হয়, যে এই ধরনের সিন এর যে চেঞ্জগুলো হয়েছে, অর্থাৎ ট্র্যাজেডি যখন তিনি ডিসপ্লে করতে গেছেন থিয়েটারে, তখন এই যে সিনগুলোর যে চেঞ্জ হয়েছে, তখন বিশেষ করে প্যাশনের যে সিনগুলো, কোথাও হাসছে কোথাও কান্নাকাটি করছে, এই সিনগুলো যখন চেঞ্জ করা হয়েছে, তখন বলা হচ্ছে তখন এখানে প্রোগ্রেশনের বা সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটা ইন্টারাপ্টেড হয়েছে বা ইন্টারাপশন হয়েছে। অ্যান্ড দ্য প্রিন্সিপাল ইভেন্ট লসেস ইটস পাওয়ার টু মুভ বিং hindered time, and again eventually the perfection of dramatic poetry is marred. মানে তার প্রতি যে অবজেকশন সেটা হচ্ছে যে তিনি এটাকে অ্যাড করার কারণে, এখানে মানে দুইটাকে মিঙ্গেলড করার কারণে প্রোগ্রেশনটা ব্যাহত হয়েছে, এবং এই যে প্রিন্সিপাল ইভেন্ট লসেস, মানে ভালো ভালো বা প্রধান প্রধান যে সিনগুলো বা যে ঘটনাগুলি, সেগুলো তাদের যে পাওয়ার যেটা রয়েছে মানুষকে প্রভাবিত করার, সেগুলো আর কি বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে তোমরা যদি পড়ে থাকো, পোয়েটিক্স পড়ে থাকো, তাহলে ওখানে তোমরা দেখবে যে ইউনিটি অফ টাইম এর কথা বলা হচ্ছে। সো এই ইউনিটি অফ টাইমের ক্ষেত্রে এখানে একটা ব্যত্যয় ঘটেছে। আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দ্য পারফেকশন অফ ড্রামাটিক পোয়েট্রি ইজ মার্কড, অর্থাৎ ড্রামাটিক পোয়েট্রির যে পারফেকশন, সেই পারফেকশনটাও নষ্ট হয়ে গেছে। This is an utter spacious reasoning that can entice easily those who in daily experience feel it to be false. আচ্ছা, এই ধরনের এই যে একটা রিজন যে শেক্সপিয়ার এটা করার ফলে এটা নষ্ট হয়েছে, তো এটাকে বলা হচ্ছে স্পেসাস রিজনিং, বলা হচ্ছে যে একটা অদ্ভুত ধরনের একটা রিজন বা কারণ দেখানো। তো বলা হচ্ছে যে এইটা মানে এক কথা এটা একটা অদ্ভুত কারণ, এটা কোনো রিজনই হলো না। বাট জনসন হোল্ডস দ্য কন্ট্রাডিক্টরি ভিউ, কিন্তু জনসন এইটার ক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টরি ভিউ তিনি এখানে প্রকাশ করেছেন। He demands that the interchanging of mingled senses seldom fail to produce the intended vicissitude of passion. জনসনের মতে, জনসন এটাকে একটু অন্যভাবে দেখেছেন, যে এটাকে অবজেক্ট করা হয়েছে সেটা একটু অন্যভাবে দেখেছেন, এবং তিনি ডিমান্ড করছেন যে এই যে ইন্টারচেঞ্জটা হয়েছে এই মানে সিনগুলোর, এগুলো যে মানুষের ভেতরে যে পরিবর্তনগুলো যে আনতে পারেনি, বা এটা আনতে যে তারা যে ফেইল করেছে, এটা তিনি আসলে মানতে নারাজ, বা তিনি এটা মানছেন না। তিনি বলছেন যে এটা সেলডম ফেইল, সবসময় যে ব্যর্থ হয়েছে তা না, এটা হয়তো মাঝে মাঝে এটা হয়েছে। দ্য প্রাইম ক্যানন দ্যাট জনসন অ্যাপ্লাইজ টু ডিফেন্ড শেক্সপিয়ার ফ্রম দ্য অবজেকশন ইজ দ্যাট, আচ্ছা, সবচেয়ে প্রধান যে অস্ত্রটা এখানে জনসন অ্যাপ্লাই করেছেন সেটা, আচ্ছা, এখানে ক্যানন মানে কিন্তু কামান, তোমরা জানো। সো এখানে অস্ত্র, সো এই প্রধান যে অস্ত্রটা এখানে ইউজ করেছেন জনসন, সেটা হচ্ছে শেক্সপিয়ারের প্রতি যে অবজেকশনটা রয়েছে সেটা কিভাবে তিনি অ্যাপ্লাই করেছেন, যে ডিফারেন্ট অডিটরস হ্যাভ ডিফারেন্ট হ্যাবিটিউডস and all pleasures can be felt only in variety. বলছে বিভিন্ন ধরনের অডিটর যারা রয়েছে, যারা আর কি এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে থাকে, তাদের মানে ভিন্ন ভিন্ন অভ্যাস, তাদের ভিন্ন ভিন্ন টেস্ট এইগুলো রয়েছে, এবং all pleasures can be felt only in variety, এবং সমস্ত মানে সব ধরনের প্লেজারগুলি, আনন্দগুলি, সেটা হচ্ছে দুঃখ কষ্ট সব ধরনের আনন্দগুলি সাধারণত বৈচিত্র্যের মাধ্যমে এটাকে পরিপূর্ণভাবে ফেল্ট করা যায় বা বোঝা যায়। যদি একটা নাটকের ভেতরে কোনো কষ্ট না থাকে, তাহলে কিন্তু ওই নাটকটা একেবারে মানে ম্যারমেরে মনে হয়। আবার মানে শুধু যদি লাফটার থাকে তাহলে সেটা স্যাবলামো হয়ে যাবে, আবার শুধু যদি কষ্ট থাকে তাহলেও সেটা কিন্তু ভালো হবে না। তো এক্ষেত্রে এটাই বলছেন ডক্টর জনসন, যে
আলাদা আলাদা যে অডিটর যারা রয়েছে, আলাদা আলাদা যারা দর্শক রয়েছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা টেস্ট রয়েছে এবং প্রত্যেকের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে। সো তারা যদি পরিপূর্ণভাবে প্লেজার পেতে চায় একটা নাটক থেকে বা একটা পোয়েট্রি থেকে, তখন তাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস দিতে হবে, ভ্যারাইটি নিয়ে আসতে হবে সেটার ভেতরে। Johnson's apprehension of Shakespearean plays make him bound to proclaim that ডক্টর জনসন যেভাবে শেক্সপিয়ারের প্লেগুলোকে বুঝেছেন, এইটা তাকে মূলত দাবি করতে বাধ্য করেছে যে the players who in their edition divided Shakespeare's work into comedies, histories and tragedies seem not to have distinguished the three kinds by any very exact or definite ideas। বলা হচ্ছে দ্য প্লেয়ার্স, অর্থাৎ ওই সমস্ত ক্রিটিকরা, এখানে প্লেয়ার বলতে ক্রিটিকরা, হু ইন দেয়ার এডিশন ডিভাইডেড, যারা তাদের এডিশনে বা তাদের রাইটিংগুলোতে শেক্সপিয়ারের যে কাজগুলি সেগুলোকে ডিভাইড করেছেন কি হিসাবে, কমেডি হিসাবে, হিস্টোরি হিসাবে অথবা ট্র্যাজেডি হিসাবে, তারা সম্ভবত সিম নট টু হ্যাভ ডিস্টিংগুইশড, তারা এগুলোকে পার্থক্য করেননি দ্য থ্রি কাইন্ডস বাই অ্যানি ভেরি এক্সাক্ট অর ডেফিনিট আইডিয়াস, তারা এগুলোকে আলাদা করেননি মূলত কোনো রকমের সঠিক বা এক্স্যাক্ট আইডিয়া দিয়ে বা ডেফিনিট নির্দিষ্ট কোনো আইডিয়া দিয়ে তারা এগুলোকে আলাদা করেননি। অর্থাৎ যে সমস্ত ক্রিটিকরা শেক্সপিয়ারের রাইটিংগুলোতে কোনোটাকে কমেডি বলেছেন, কোনোটাকে ট্র্যাজেডি বলেছেন, কোনোটাকে হিস্টোরি বলেছেন, এগুলো আসলে কোনো মানদণ্ড দিয়ে বা কোনো রুল মেনে তারা এটা করেননি, এটা জনসন বলছেন। শেক্সপিয়ার in the opinion of Johnson was never vigilant of the delicate denominative distinction between comedy, tragedy and history, and kept his mode of composition ever the same। বলা হচ্ছে শেক্সপিয়ার তার জনসনের মতে তিনি কখনোই সজাগ ছিলেন না এই যে তার রাইটিংগুলো যে এইভাবে স্বীকৃতি পাবে আলাদা আলাদাভাবে, বিশেষ করে কমেডি হিসাবে, ট্র্যাজেডি হিসাবে বা হিস্টোরি হিসাবে, এই ব্যাপারে তিনি আসলে তখন অ্যাওয়ার ছিলেন না, বা তখন মানে তিনি যখন লিখেন তার রাইটিংগুলো যে ভবিষ্যতে এইভাবে ক্রিটিকরা ডিভাইড করবে, এই ব্যাপারে তিনি সেই সময় অতটা সচেতন ছিলেন না, এবং এর জন্য তিনি তার রাইটিংগুলো একই রকম রেখে গেছেন। সেই রাইটিংগুলোর যে মোড, কম্পোজিশনগুলোর যে মোড, সেটাকে তিনি একই রকম রেখেছেন, এবং সেই মোডটা কি, সেই ধরনটা কি, অ্যান্ড interchange of seriousness and merriment by which the mind is softened at one time and exhilarated at another। অর্থাৎ তার এই মোডগুলো একই রকম রেখেছেন। মোডগুলো কি, যে তিনি একই সঙ্গে সিরিয়াসনেস এবং মেরিমেন্ট অর্থাৎ মজা এবং দুঃখ এই দুটো একই সঙ্গে রেখেছেন, একটা মিঙ্গেলড করেছেন। বাই হুইচ দ্য মাইন্ড ইজ, এবং যেগুলোর মাধ্যমে মন কখনো সফটেন্ড হয়েছে, নরম হয়েছে, আবার কখনো খুবই উদ্বেলিত হয়েছে। শেক্সপিয়ার্স ড্রামাস ক্যান মেক আস জয়াস অ্যান্ড ডিজেক্টেড সিমালটেনিয়াসলি। শেক্সপিয়ারের যে ড্রামাগুলি সেগুলো একই সঙ্গে আমাদেরকে আনন্দিতও করে, আবার কি করে, ডিজেক্টেড বা মানে সরয়েবলও করে তোলে বা হতাশও করে, এটা একই সঙ্গে করে থাকে। এটা হচ্ছে আমাদের ডক্টর জনসন, তিনি এগুলো বলছেন। আচ্ছা, তোমাদের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার অ্যান্সার মূলত এটুকুই, কিন্তু এর সাথে আরও একটু জুড়ে দেওয়া হয়েছে যে হুইচ ফিল্ড শেক্সপিয়ার এক্সেলড ইন ট্র্যাজেডি অর কমেডি, অর্থাৎ কোন ফিল্ডে, সেটা ট্র্যাজেডি হোক বা কমেডি হোক, কোন ফিল্ডে মূলত শেক্সপিয়ার সবচেয়ে বেশি এক্সেলড ছিলেন, দক্ষ ছিলেন, সেটা আলোচনা করা হয়েছে এখানে। সো এটা যদি আমি এই পর্যন্তই রাখি তাও অ্যান্সার হয়ে যাবে। আর এইটা এই যে বাকি যে এখানে আরও অনেকগুলি টেক্সট রয়েছে, এই টেক্সটগুলো আমি আলোচনা করছি। তবে ইন আ ওয়ার্ড যদি আমরা আলোচনা করি বা ইন আ সেন্টেন্স যদি বলতে থাকি, তাহলে ইন ক্লিয়ার টার্মস এটা বলা যেতে পারে যে জনসন শেক্সপিয়ারের যে রাইটিং, সেই রাইটিংগুলোর মাধ্যমে তিনি যেই বিশ্লেষণটা করে দেখেছেন সেটা হচ্ছে যে শেক্সপিয়ার টু বি এ গ্রেট কমেডি রাইটার দেন এ ট্র্যাজেডিয়ান, অর্থাৎ তিনি ট্র্যাজেডিয়ানের সাথে তিনি একজন কমেডি রাইটার হিসেবে বেশি সাকসেসফুল বা দক্ষ, এটা ডক্টর জনসন বলছেন।
তাহলে আমরা এবার এইটুকু একটু আলোচনা করি যে কোন বিচারে ডক্টর জনসন এই কথাটা বললেন যে শেক্সপিয়ার হচ্ছে সবচেয়ে ভালো কমেডি রাইটার। আচ্ছা দেখো, Shakespeare never failed in attaining his purpose of leading us to laugh or to mourn or to tranquil indifference through the tract of his easy and familiar dialogue. শেক্সপিয়ার কখনোই ব্যর্থ হননি ইন অ্যাটেইনিং হিজ পারপাস, তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন করতে, বিশেষ করে আমাদেরকে হাসানো বা দুঃখিত করা বা আমাদেরকে ট্রানকুইল করা বা শান্ত করে তোলা, এগুলোর ক্ষেত্রে তিনি কখনোই ব্যর্থ হননি। এবং তিনি এটা করেছেন তার অসাধারণ ট্র্যাক্ট দিয়ে, আকর্ষণ দিয়ে, অফ হিজ ইজি অ্যান্ড ফ্যামিলিয়ার যে ডায়লগগুলি রয়েছে, সহজ এবং পরিচিত যে ডায়লগগুলি রয়েছে, সেইগুলোর আকর্ষণ দিয়েই মূলত তিনি আমাদেরকে এই কাজগুলি করিয়েছেন। কিভাবে আমাদেরকে হাসতে বাধ্য করেছেন, দুঃখ পেতে বাধ্য করেছেন, আবার শান্তও থাকতে বা উদাসীন থাকতেও বাধ্য করেছেন। So the criticisms of Reimer and Voltaire are nullified. সুতরাং রাইমার এবং ভলটেয়ারের যে ক্রিটিসিজম সেগুলো বাতিল, এখানে জনসন বলতেছেন। Johnson here evinces the presence of high rational spirit as the attempt to unravel the source of inspiration behind this Shakespearean novelty that inspired him to make an intricate composition of tragic element and comic element. এখানে ডক্টর জনসন তিনি দেখাচ্ছেন যে এখানে একটা প্রেজেন্স অফ হাই রেশনাল স্পিরিট রয়েছে, অর্থাৎ যৌক্তিক একটা কারণ রয়েছে, অ্যাজ হি অ্যাটেম্পস টু আনরেভেল দ্য সোর্স অফ ইন্সপিরেশন। অর্থাৎ এইখানে শেক্সপিয়ার যে এই যে তার রাইটিংগুলোকে ইন্ট্রিকেট করেছেন, একটু জটিল করেছেন, বিশেষ করে ট্র্যাজিক এবং কমিক এলিমেন্টগুলোর মিশ্রণ করে, বলছে এইটা করানোর ক্ষেত্রে শেক্সপিয়ারের যে ইন্সপিরেশনটা কাজ করেছে সেইটা মূলত এখানে এই ডক্টর জনসন আমাদেরকে দেখিয়েছেন, বা সেটা এখানে তিনি আনরেভেল করেছেন বা উপস্থাপন করেছেন খুব যৌক্তিকভাবে। Now we are to consider what sources of inspiration Shakespeare had at his disposal when he resolves to be a dramatic poet. আচ্ছা, যখন এই শেক্সপিয়ার যে ড্রামাটিক পোয়েট হিসাবে আখ্যায়িত হতে চেয়েছেন বা লিখেছেন ড্রামাটিক পোয়েট ড্রামাগুলি, তখন কোন জিনিসগুলো দিয়ে তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন সেইগুলো সম্পর্কে এবার আমরা একটু জানবো। His only source was the world open before him. তার অনলি সোর্স ছিল ইন্সপিরেশনের, সেটা হচ্ছে তার সামনে ছিল পুরো পৃথিবী, ওপেন, মানে তিনি সব কিছুই আর কি ওপেন মাইন্ডে দেখতেন, সব কিছুকে সহজভাবে তিনি নিতেন, এটা বলা হচ্ছে। The dramatic laws prescribed by the ancient remained clandestine in the hands of few only. বলছে যে ড্রামার যে নিয়ম কানুনগুলো, যেগুলো এনসিয়েন্ট রাইটাররা, বিশেষ করে অ্যারিস্টটল বা আরও যারা রয়েছে, তারা যেভাবে সেসব প্রেসক্রাইব করেছিলেন বা সে সময় ডিসক্রাইব করেছিলেন বা তুলে এনেছিলেন, সেগুলো মূলত এই কিছু লোকের কাছে যেন গোপন ছিল, কিছু লোক এগুলো নিয়ে পড়াশোনা করত তৎকালীন সময়ে। এই স্ট্রং পাবলিক ওপিনিয়ন ওয়াজ ইয়েট টু বি ফর্ম, তখনও স্ট্রং পাবলিক ওপিনিয়ন ফর্ম করেনি বা গঠিত হয়নি, বা মানুষ এত জানাজানি হয়নি যে ড্রামা কি, তারপর কমেডি কি, এগুলো কিভাবে লিখতে হবে, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লট বা এপিসোড এক্সোড, এই জিনিসগুলো নিয়ে তখনও অতটা জানাশোনা হয়নি। বা শেক্সপিয়ার নিজে হয়তো অ্যারিস্টটলের যে পোয়েটিক্স, এটাও তিনি পড়েননি, এটা বলছে। বিসাইডস হি ফাউন্ড নো এক্সাম্পল অফ সাচ ফেম হু কুড ইন্সপায়ার হিম আপন ইমিটেশন। তাছাড়া তিনি এরকম কোনো এক্সাম্পল পাননি, বিশেষ করে বিখ্যাত কারো, যিনি তাকে ইন্সপায়ার করবেন এই ইমিটেশনটা কিভাবে করতে হয় নিয়ম কানুন মেনে, সেটার ব্যাপারে। ইভেন হি ফেসড নো গ্রেট ক্রিটিক হু কুড ডিকটেট হিম টু ফলো সার্টেন রুলস। অথবা তিনি তার সময়ে ওরকম কোনো বড় ধরনের ক্রিটিক বা সমালোচককেও পাননি যিনি তাকে ডিরেকশন দিবেন, বিশেষ করে রুলগুলো মেনে চলার ক্ষেত্রে, বা প্রেরণা দেবেন বা উৎসাহিত করবেন। শেক্সপিয়ার দেয়ারফর
indulged his natural disposition. এবং এক্ষেত্রে যেহেতু তিনি কাউকেই পাননি, সো শেক্সপিয়ার তার নিজের যে ন্যাচারাল যে লেখাটা বা তার নিজের যে ন্যাচারাল যে আম, মানে চিন্তাভাবনাগুলো সেগুলোই তিনি এখানে প্রশ্রয় দিয়েছেন বা সেগুলো দিয়ে তিনি লেখালেখিগুলো করেছেন। And Reimer rightly remarked that his disposition led by him to comedy. এবং রাইমার নামে আরেকজন ক্রিটিক তিনি তার বইতে লিখেছেন যে তার যে ডিসপোজিশনগুলো এগুলো লেড হিম টু কমেডি, অর্থাৎ তার যে রাইটিংগুলো বা তার যে লেখার যে ইচ্ছা বা তিনি লিখতে যেগুলো ভালোবাসেন সেগুলো মূলত তাকে কমেডির দিকে নিয়ে গেছে বা তিনি কমেডি ভালো লিখেছেন। এবং তারপরে এখানে এই যে একটা লাইন, সেটা হচ্ছে ইন ক্লিয়ার টার্মস ইট ক্যান বি সেড দ্যাট ডক্টর জনসন ফাইন্ডস শেক্সপিয়ার টু বি এ গ্রেট কমেডি রাইটার দেন এ ট্র্যাজেডিয়ান, অর্থাৎ ট্র্যাজেডিয়ানের চাইতে তাকে গ্রেট কমেডি রাইটার হিসেবেই শেক্সপিয়ার খুঁজে পেয়েছেন। আচ্ছা, এরপরে আরও যেটুকু রয়েছে এটুকু তোমরা তোমাদের নোট করার সময় একটু পড়ে নিও। আর সর্বশেষে দেখো একটা কোটেশন রয়েছে, হিজ ট্র্যাজেডি সিমস টু বি স্কিল, হিজ কমেডি টু বি ইনস্টিংক্ট। আচ্ছা, নিচের এইটুকুর যে আলোচনা সেই আলোচনার ভেতর থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে মূলত ডক্টর জনসন বলছেন যে শেক্সপিয়ার তিনি ট্র্যাজেডি লিখতে গিয়ে অনেক কষ্ট করেছেন এবং তার ট্র্যাজেডিগুলো অতটা ভালো হয়নি। তিনি যতগুলো ট্র্যাজেডি লিখেছেন তার ভেতরে মাত্র কয়েকটা ট্র্যাজেডি বিখ্যাত, 4-5টা, বাট আরও বিখ্যাত হতে পারতো। যেহেতু ভালো হয়নি অতটা, সেহেতু এগুলো ওইভাবে মানে অডিয়েন্সের কাছে অতটা গ্রহণযোগ্যতা পায়নি। এবং এখানেই তিনি বলছেন যে শেক্সপিয়ার ট্র্যাজেডি লিখতে গিয়ে অনেক কষ্ট করেছেন, তার স্কিলটাকে খুব বেশি ব্যবহার করেছেন, তার মাথাটাকে অনেক বেশি খাটিয়েছেন, কিন্তু কমেডি লেখার ক্ষেত্রে তাকে এতটা কষ্ট করতে হয়নি, এটা তার ভেতর থেকে বের হয়ে এসেছে এবং তিনি কমেডি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং এই জন্য বলা হচ্ছে কমেডিটা তার ভেতর থেকে ইনস্টিংক্টলি এসেছে, তার সহজাত প্রবৃত্তি থেকে কমেডিটা এসেছে। এই লাস্টের এই লাইনগুলোতে এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বা এটা নিয়ে যখন তোমরা নোট করবে তখন এটা ভালো করে করতে পারবে। আর এখানে খুব সুন্দরভাবে এই গাইডে দেওয়া আছে, তোমরা এখান থেকে চুম্বক যে অংশগুলি সেগুলো নিয়ে তোমাদের 10 মার্কসের যে কোশ্চেন সেই কোশ্চেনটার জন্য তোমরা নোট করবে। আচ্ছা, এখন এই যে আলোচনা, এই আলোচনার ভেতর থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কোশ্চেন করতে পারো। বা এখানে নতুন যে জয়েন করেছো হাসনা, আগে বা পরের টুকু আমি বুঝতে পারছি না, সো তুমিও তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারো। এখানে আরও একজন আছে, আরবি না উর্দুতে কি যেন নাম আছে, তুমিও কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আর এখানে হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন তো তার পজিটিভলি ক্রিটিসাইজ করছেন। হ্যাঁ হ্যাঁ, পজিটিভলি তিনি মূলত শেক্সপিয়ারকে ডিফেন্ড করেছেন। ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, সেভ করা। তখন যে ক্রিটিকরা পরবর্তীতে শেক্সপিয়ারকে মানে দোষী করতে চেয়েছেন তাদেরকে যুক্তি যুক্তি দিয়ে বুঝিয়েছেন হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। জি স্যার। আচ্ছা, কারো কিছু বলার আছে বলো। না স্যার, নাই মনে। আচ্ছা, এইটাই যে হাসনা, হাসনা তোমার কিছু বলার আছে? তুমি তো আজকে কিছুক্ষণ আগে জয়েন করলা। স্যার, আমি আশা। বলো। স্যার, এখানে মূলত শেক্সপিয়ারের মানে ট্রাজিক এন্ড কমেডির মধ্যে মানে ওনার ড্রামার মধ্যে কি ট্রাজিক কমেডি কোন দিকটা উনি ভালো পারফরমেন্স ছিল, কোনটার মানে কোনটা ওনার ওইভাবে হয় না, ওগুলোই তো মানে টোটালি উল্লেখ করছে, তাই না? হ্যাঁ, সেটাই সেটাই তৎকালীন ক্রিটিকরা, সমালোচকরা তারা অনেকেই বলতো যে শেক্সপিয়ার এই যে ট্র্যাজিক এবং কমেডির যে এলিমেন্টগুলি একত্রিত করেছেন এর ফলে তার লেখাগুলোর ট্র্যাজেডিও হয়নি, কমেডিও হয়নি, এইভাবে বলেছেন। তো সেইটাই ডক্টর জনসন যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে আসলে মানুষের জীবন যেটা সেটা হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডির একটা মিঙ্গেল সেখানে থাকে, বা ট্র্যাজেডিও থাকে মানুষের জীবনে, কমেডিও থাকে। আর শেক্সপিয়ার সেটাকেই তুলে এনেছেন। এবং শেক্সপিয়ারের সময় যেহেতু শেক্সপিয়ার পোয়েটিক্স পড়েননি বা তার সময় ওইরকম তেমন কোনো ক্রিটিক ছিল না যারা তাকে রাস্তা দেখিয়ে দিবেন বা নিয়মকানুন দেখাবে, যার জন্য তিনি সহজাতভাবেই তার নিজের খেয়ালে তিনি লিখে গেছেন।
স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা আয়েশা, তুমি তোমার মাইকটা একটু অফ রাখো তো। হ্যাঁ, বলো। স্যার জি এখানে যে স্যার, মিউট করে দিচ্ছি। ট্রাজিক আর কমেডির মধ্যে যে ভ্যারাইটির কথা বলছে, এই কথাটা কি স্কিপ করে গেলে কোনো সমস্যা আছে? আহ, না, সমস্যা নাই, একটু একটু স্কিপ করে যেতেই পারো, কারণ এটা তো অনেক বড় কোশ্চেন, তো একটু একটু স্কিপ করে হ্যাঁ যেতে স্যার পারো অনেক বড় কোশ্চেন একটু। হ্যাঁ, হ্যাঁ আমি এটা এই দিয়েছি জাস্ট এখান ভ্যারাইটি থেকে তোমরা জিনিসটা আবার তোমাদের মতো করে নোট করে হুম, নিবা, একটু। সেজন্য। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। স্যার পয়েটিক্সটা কি এই শেক্সপিয়ারের আগে না পরে রিলিজ হয়েছিল এটা? আচ্ছা, যে পোয়েটিক্স অ্যারিস্টটল লিখেছেন। শেক্সপিয়ার অ্যারিস্টটলের রোগগুলা যে জন্ম বন্ধ হচ্ছে করতে বলতেছে ওই যে ওই বিসিতে, অর্থাৎ খ্রিস্টপূর্ব সময়টাতে। আর শেক্সপিয়ার হচ্ছে তার 1500 বছর পরে জন্মগ্রহণ করেছে, তো শেক্সপিয়ারের আগে লিখেছে। বাট শেক্সপিয়ার ওই যখন তিনি লেখালেখি করেছেন তখন হয়তো পোয়েটিক্স হাতে পাননি বা তিনি পড়েননি। আর যেই দোষারোপগুলো করা হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে, এটা তো পরবর্তীতে, শেক্সপিয়ারের পরে যারা ক্রিটিসাইজ করেছেন তারা। আচ্ছা, আচ্ছা এরপরে আর কেউ আছো? স্যার আমি স্নেহা। হ্যাঁ, জি বলো। স্যার আমরা এখানে শেক্সপিয়রের এক্সাম্পল হিসেবে যদি কিছু ট্র্যাজেডি বা কিছু কমেডি এক্সাম্পল হিসেবে দিতে চাই তাহলে কোনগুলো দিলে ভালো হবে? এটা যে কোনো একটা ইউজ করতে পারো। হুম, তুমি আহ, সব সবচেয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তুমি প্রত্যেকটাতেই তোমরা দিতে পারবে, যেমন ম্যাকবেথ, তারপরে ওথেলো, কিং লিয়ার, এগুলো সবগুলোই দিতে পারবে। হ্যামলেট, এগুলো সবগুলোতেই দিতে পারো। এগুলোতে দেখবে যে অনেক ক্যারেক্টার ইউজ করা হয়েছে, যে ক্যারেক্টারগুলো সাধারণত ফান করতেছে। সো এইখানেই যে কিছু ক্যারেক্টার আছে তারা ফান করে, এবং কিছু ক্যারেক্টার আছে তারা খুবই সিরিয়াস। সো এই যে দুইটা ক্যারেক্টারের সংমিশ্রণ করেছেন, বা কমিক এলিমেন্ট এবং ট্র্যাজিক এলিমেন্ট যে সংমিশ্রণ করেছেন, সেইগুলোর কথা বলা হচ্ছে। আবার তোমরা পড়েছো কিনা অ্যাজ ইউ লাইক ইট, পড়েছো কিনা, ওইখানেও দেখবে যে একটা দুঃখ এবং কষ্ট দুইটাকে পাশাপাশি নিয়ে আসা হয়েছে। যদিও ওইটা কমেডি, তারপরেও ওর ভেতরেও অনেক কষ্টের সিন রয়েছে। সেগুলোর ব্যাপারেই বলছেন যে এগুলো তিনি জি সংমিশ্রণ স্যার, করেছেন। অনেকটা আচ্ছা বলো। আচ্ছা, এই যে এইটা এইটা তোমার নামটা আরবিতে না উর্দুতে লেখা, আমি ওই জন্য পড়তে পারছি না। কি যেন উম্মে বা কিছু একটা হবে হয়তো। তোমার কিছু বলার থাকলে বলো। আচ্ছা, আর কারো কিছু বলার নেই? এখানে ফাতেমা, তোমার কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদের আর কারো কিছুই বলার নেই। তোমরা, আমি আশা করব আগামী কালকেই তোমরা এইটার একটা নোট তৈরি করবে, এবং নোট তৈরি করে তোমরা নোটটা একটু দেখাবে, সাবমিট করবে, এবং পরবর্তীতে ওই নোটটার তো কোনো সমস্যা থাকলে আমরা ওটা চেক করে দেখব। আর তোমরা যারা আছো, আমি অলরেডি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে প্রতিদিন পড়ানোর চিন্তা করেছি, কারণ ওদের পরীক্ষাগুলো যেহেতু সামনে হবে, সবার আগে হবে, তো তোমাদেরটাও এভাবে এগোতে এগোতে তোমাদেরটাও দেখা যাচ্ছে হয়তো ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়ে গেল, তখন আমি তোমাদেরটাও প্রতিদিন পড়াবো। প্রতিদিন কিভাবে, একদিন হয়তো এভাবে ফর্মালি ক্লাস নিচ্ছি, আর একদিন সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা। তো এটা আমাদের চলবে। তো তোমরা কেউই ফ্রাস্ট্রেটেড হইও না, পড়া হয়নি বা এসে পড়া এখনো তোমাদের মিনিমাম, যদি সামনের মাসে ফর্ম ফিল আপ হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের, বা এই মাসেও যদি হয়, তারপরেও তোমাদের কিন্তু আরো তোমরা 4-5 মাস পাবে হাতে। সো এই সময়টাকে কাজে লাগাও, আর বসে থেকো না, যতটুকু বেঁচে গেছে এখন এই সময়টাকে কাজে লাগাও। স্যার
হ্যাঁ বলো। স্যার আমাদের কি জুনে অথবা না জুলাই এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি? এটা আল্লাহ জানে, এটা আর কেউই বলতে পারবে না, প্রধানমন্ত্রীও বলতে পারবে না যে আমি অমুক। তো ধরে রাখো যে আজকে ধরো আগামীকাল ধরো ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ হবে। তো ওই ফর্ম ফিল আপের 1.5 থেকে 2 মাস পরে হয়তো ওদের পরীক্ষা, তার 1 মাস পরে সেকেন্ড ইয়ার পরীক্ষা, তার 1 মাস পর তোমার, অর্থাৎ তোমরা মিনিমাম 4 থেকে 5 মাস পাবেই এখনো। তো ধরে নাও 4 মাস, এটা ধরে নিয়ে পড়াশোনা শুরু করো। আচ্ছা স্যার, সেকেন্ড ইয়ারে কি স্যার পোয়েট্রি পড়াই ফেলছেন? পোয়েট্রি আর ড্রামা? বুঝলাম না। মানে স্যার সেকেন্ড ইয়ারে আমার দুইটাই ইমপ্রুভমেন্ট আছে, পোয়েট্রি আর ড্রামাতে, রোমান্টিক পোয়েট্রি। ও সেকেন্ড ইয়ারে এখন কি যেন চলছে, ও এখন হিস্ট্রি চলতেছে। আর পোয়েট্রি অল্প একটু পড়াইছি, ড্রামা ধরাই হয়নি। ড্রামা ধরাই হয়নি, এই যে এখন হিস্ট্রিটা পড়ছি, হিস্ট্রিটা পড়ে আমরা আবার পোয়েট্রিতে হয়তো ড্রামাতে চলে যাবো। তবে এরা কোশ্চেনগুলো একবার লিখেছে, এগুলো এখন রিভিশনে আছে ওরা। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটাই রিভিশনের ভেতর দিয়ে আছে, যা দু একটা মাঝে মাঝে আমি মিস করে গেছি গত বছরে, তো সেগুলো আবার আমরা রিক্যাপ করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি একটু পরে আবার আমাদের যে প্রফেশনাল গ্রুপের ক্লাস আছে সেই ক্লাসটা নিব, যার জন্য আমি এখনই শেষ করছি। আর তোমরা ওকে সবাই স্যার। ভালো থেকো, তোমাদেরকে শুভেচ্ছা, তোমরা যারা যারা জয়েন করেছিলে। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।